আসসালামু আলাইকুম। মেহেদী হাসান খান সবকে আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভির রাতের সংবাদ। আসলে উপস্থাপন করছি সংবাদ শিরোনাম। 2 দিনের সফরে কাল ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো। সফর ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন। বিএনপি কর্মসূচির নামে নৈরাজ্য করলে মোকাবেলা করা হবে বললেন ওবায়দুল কাদের। বিভাজনের রাজনীতি পরিহার করার আহ্বান মির্জা ফখরুলের। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কন্ডেম সেলে রাখা যাবে না, অন্য বন্দীদের মতো সমান সুযোগ সুবিধা দিতে হাইকোর্টের নির্দেশ। হজ ভিসা প্রক্রিয়া সহজ নিবন্ধিত সবার ভিসা নিশ্চিতে সৌদি আরবের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ। সরকারি জমি দখল করে মাছের আড়ত বানিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে দিচ্ছেন ঢাকা উত্তরের 47 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। চাঁদাবাজিতে অতিষ্ঠ স্থানীয়রা। বলছিলাম সংবাদ শিরোনাম, এবারে জানাতে চাই পুরো প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো আগামীকাল 2 দিনের সফরে ঢাকায় আসছেন। 7 জানুয়ারি নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার এই প্রথম সফর। এই সফরকে ঘিরে আবারও সরগরম রাজনৈতিক অঙ্গন। আবু সাইদ অপু জানাচ্ছেন বাকিটুকু। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু মঙ্গলবার 2 দিনের সফরে ঢাকায় আসছেন। তার এই আগমনকে ইতিবাচক হিসেবে দেখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলছেন, এই সফর 2 দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় এগিয়ে নিয়ে যাবে। আমেরিকার সাথে আমাদের যে সম্পর্ক, প্রেসিডেন্ট বাইডেনের যে চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, সেটার ফলো আপটা করার জন্য আসছেন ডোনাল্ড। আমরা সেটাই মনে, দেশে গণতন্ত্র আছে, সেই জন্য বিএনপি আজকে মুখের বিষ অবাধে ছড়াতে পারছে। আর অন্যদিকে ডোনাল্ড লুর এই সফরকে নিয়ে কোনো আগ্রহ নেই বলে দাবি বিএনপির। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কে আসলো আর কে গেল তা নিয়ে মাথা ঘামানোর সময় নেই। আমরা কে কাউকে আসো না আবাসন নিয়ে আমরা খুব ইন্টারেস্টেড না। আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে আমাদের ভরসা, আমাদের পুরো আস্থা, সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি। রাজনীতি আমরা করি বাংলাদেশের জনগণকে নিয়ে। তবে তার এবারের সফর যতটা না রাজনৈতিক, তার চেয়ে বেশি কূটনৈতিক বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, সফরে আলোচনা হবে জলবায়ু সংকট ও দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে। 5 শতাধিক বিজেপির সদস্য এবং তাদের সেনাবাহিনীর সদস্য পালিয়ে আমাদের দেশে এসেছিল। আমরা মায়ানমারের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে ফেরত পাঠিয়েছি, কিন্তু নতুনভাবে আরও 138 জন এখন বাংলাদেশে পালিয়ে এসছে। তন্মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল, 2 জন মেজরও আছে। সফরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সুশীল সমাজের প্রতিনিধিদের সাথেও কথা বলবেন। আবু সাইদ অপু, মাইটিভি, ঢাকা। বিএনপির রাজনীতির নামে নৈরাজ্য করলে কঠোর জবাব দিতে আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজনদের প্রার্থী হওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল রয়েছে। যারা দলের সিদ্ধান্ত মানেনি তাদের শাস্তির মুখোমুখি হতে হবে বলেও জানান ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সরকারের সাথে সম্পর্ক বাড়াতেই ঢাকা সফর করবেন। তারা যদি রাজনৈতিকভাবে এগুতে চায় তাহলে আমরা রাজনৈতিকভাবেই পরিস্থিতি মোকাবিলা করি। আর তারা যদি সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস নিয়ে আবারও রাজপথে নামে তাহলে আমরা মোকাবিলার জন্য প্রস্তুত আছি। মতাদর্শের ভিন্নতা থাকলেও দেশকে এগিয়ে নিতে হলে বিভাজনের রাজনীতি পরিহার করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং বিশিষ্ট জনেরা। প্রবীণ রাজনীতিক হায়দার আকবর খান রণুর প্রতি শ্রদ্ধা জানাতে এসে তারা এসব কথা বলেন। দেশের স্বার্থে গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিএনপি এবং সমমনা দলের নেতাদের। যদিও একটি গোষ্ঠী হীন স্বার্থে বিভাজন জিয়ে রেখেছে বলে দাবি আওয়ামী লীগ নেতাদের।
হায়দার আকবর খান রণর দেখানো পথে শোষণমুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করার অঙ্গীকার বাম সংগঠনের নেতাদের। মাহবুব সৈকতের আরো তথ্য। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রবীণ রাজনীতিবিদ সিপিবির উপদেষ্টা হায়দার আকবর খান রণ বহুগুণের অধিকারী বীর এই মুক্তিযোদ্ধার জীবন অধ্যায়ের সমাপ্ত হয় ৮২ বছর বয়সে। তিনি আদর্শ স্থানীয় এবং তরুণদের জন্য একটা অনুপ্রেরণার স্থল। মতাদর্শের ভিন্নতা থাকলেও রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা ছাড়াও বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিত্বশীল ব্যক্তিরাও হায়দার আকবর খান রণর প্রতি শ্রদ্ধা জানাতে সমবেত হন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। শেষ দিন পর্যন্ত মানুষের মুক্তির লড়াইয়ে রাজপথে থেকে লড়াই করেছিলেন। তাদের কর্মক্ষেত্র রেখে গেছেন, সেটা যদি আমরা অনুসরণ করি আগামী দিনের প্রগতির পথ দেখাবো। যারা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন, জাতি একজন সূর্য সন্তানকে হারালো আজকে। মতাদর্শ ভুলে হায়দার আকবর খান রণর শেষ বিদায়ে সমবেত হলেও সামাজিক এবং রাজনৈতিকভাবে সেই সৌহার্দ্য এখন যোজন দূরত্বে বলে মনে করেন প্রধান রাজনৈতিক দলগুলোর নেতারা। একসময় মতাদর্শগত পার্থক্য থাকলেও সামাজিক সম্পর্কটা, ব্যক্তিগত সম্পর্কটা কিন্তু ভালোই ছিল। ঘাটতি দেখা দিয়েছে। সেই বিভাজন থেকে আমাদের সকলের বেরিয়ে আসা উচিত এবং সকলের একই সঙ্গে বাংলাদেশের কল্যাণের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত। এটা কোনো নতুন অবস্থান না, তবে রণভাই থাকলে সুবিধা হতো কি ঐক্যের ধারাটা আবার তৈরি করা যেত। দেশ এগিয়ে নিতে পরস্পরের প্রতি সম্মান জানানো এবং গণতান্ত্রিক চর্চার উপর গুরুত্বারোপ করেন শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। বিভাজন সৃষ্টি করার মধ্যে দিয়ে তারা ক্ষমতা ধরে রাখতে চায়, আবার মানুষ এইসব বিভাজনের বিরুদ্ধে লড়াই করছে নিজের অস্তিত্বের স্বার্থে, নিজের বাঁচার স্বার্থে। তাদের দায়িত্ব হচ্ছে জনমানুষের সকল অংশকে তার পিছনে ঐক্যবদ্ধ করা। এটা কঠিন ব্যাপার, ওইটার জন্য কিছু একটা বড় নেতৃত্ব প্রয়োজন। রাজনৈতিক ক্ষেত্রে আমি আর কোনো স্বপ্ন। এর আগে বীর এই মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় হায়দার আকবর খান রণকে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগেই আসামিদের কন্ডেম সেলে রাখা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। তাদের অন্য বন্দীদের মতো সুযোগ সুবিধা দিতে হবে বলেও জানিয়েছেন আদালত। দুপুরে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের বেঞ্চে রায় দেন, মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত বা দণ্ডিতদের কন্ডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালের 2রা সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা কারাগারের কন্ডেম সেলের 3 কয়েদি। ওই রিট শুনানি করে 2022 সালের 5 এপ্রিল রুল জারি করেন হাইকোর্ট। সেই সঙ্গে কন্ডেম সেলে রাখা বন্দীদের কি ধরনের সুযোগ সুবিধা দেয়া হবে সেই বিষয়ে প্রতিবেদন চান। এই রায়ের প্রথম দফা যে ঘোষণা করেছেন যে কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার পূর্বে তাকে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি বলা যাবে না এবং তাকে মৃত্যুর সেলে বন্দী রাখা যাবে না। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হবে যত বিচার বিভাগীয় পদক্ষেপ আছে, হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ এবং প্রশাসনিক পদক্ষেপ আছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা, এই সব কিছু নিষ্পত্তির পরেই একজন ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হবে এবং শুধুমাত্র তখনই একজন মানুষকে মৃত্যুর সেলে সলিটারি কনফাইনমেন্টে নির্জন কক্ষে বন্দী রাখা যাবে, তার আগে তাকে নির্জন কক্ষে রাখা যাবে না। এবারে হজ যাত্রার খবর। আজ ৫ম দিনের মতো চলছে হজ যাত্রা। চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১৩,৪৯৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ থেকে এবছর হজের জন্য আবেদন করা সকলের ভিসা সহজ করতে রাষ্ট্রদূতকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিবেদন তৈরি করেছেন ইলিয়াস কমল। চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সোমবার পর্যন্ত ১৩,৪৯৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়। আশকোনা হজ ক্যাম্পের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট মুসল্লিরা। আমি যে মাধ্যমে আছি খুব ভালো, আমার কাছে খুব ভালো লাগছে। কোথাও কোনো ঝামেলা হয় না বা কোনো
কথারও কোনো হেরফের হয়নি। হাজি ক্যাম্পে আইসো আমরা ইনশাল্লাহ সুস্থভাবে সম্পূর্ণভাবে নিরাপত্তাভাবে আমরা সমস্ত কাজগুলো শেষ করতে পেরেছি। হজ ক্যাম্পের পরিবেশ আমরা আনন্দিত, পরিবেশ ভালো মনে হচ্ছে। ওই যে এসে আমাদের খোঁজ খবর নিচ্ছে, দেখাশোনা করছে। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছর 83,218 জন হজ যেতে নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,323 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 78,895 জন হজ পালনের জন্য নিবন্ধন করেছেন। তবে এখন পর্যন্ত ভিসা হওয়ার বাকি রয়েছে 21,619 জনের। মূল হজের যে আনুষ্ঠানিকতা মিনা, আরাফা, মুজদালিফা, সেখানে কিন্তু কারোর নিয়ন্ত্রণ নাই। সেখানে হজ যাত্রীদের অনেক সময় কিছু বিড়ম্বনা হয়, কারণ 30 লক্ষ লোক সেখানে একত্রিত হয় এবং জায়গাটা ছোট। সেখানে স্বল্প জায়গার মধ্যে মিনায় 3 দিন থাকতে হয়, আরাফার দিন মুজদালিফা আকাশের নিচে ঘুমাতে হয়। অনেক সময় সেখানে গাড়ি সময় মতো আসে না বা মিনা আরাফায় স্থান কম দেয়। এগুলিতে কিন্তু বেসিক্যালি এজেন্সি বা ধর্ম মন্ত্রণালয়কে দোষারোপ করার কিছু নাই, কারণ এই দায়িত্বটি সম্পূর্ণ সৌদি সরকারের। এদিকে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। এ সময় বাংলাদেশ থেকে যারা এবছর হজের জন্য আবেদন করেছেন তাদের সবাই যেন হজে যেতে পারেন সেজন্য ভিসা সহজ করতে সৌদি আরবকে আহ্বান জানান প্রধানমন্ত্রী। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ইলিয়াস কমল, মাই টিভি। জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ এমভি আব্দুল্লাহ বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় নোঙর করেছে। ফলে সোমালিয়ার দস্যুদের হাত থেকে মুক্তি পাওয়ার 1 মাস পর দেশে পৌঁছালেন 23 নাবিক। জাহাজের আনুষ্ঠানিকতা সেরে মঙ্গলবার নাবিকদের ঘরে ফেরার কথা রয়েছে। কেএসআরএম গ্রুপ জানায় জাহাজটিতে নতুন 23 জন নাবিক যোগদান করবেন। তারা এমভি আব্দুল্লাহ জাহাজে যোগদানের পর জিম্মি দশা থেকে মুক্ত নাবিকেরা দায়িত্ব হস্তান্তর করবেন। সব প্রক্রিয়া শেষ করার পর মঙ্গলবার এমভি আব্দুল্লাহ নাবিকেরা দুপুর নাগাদ সদরঘাটে কেএসআরএম জেটিতে পৌঁছাবে। গত 12ই মার্চ ভারত মহাসাগর থেকে কেএসআরএম গ্রুপের এই জাহাজটি ছিনতাই করেছিল সোমালিয়ার দস্যুরা। মুক্তিপণ দিয়ে 33 দিনের মাথায় 13 এপ্রিল দিবাগত রাতে জাহাজটি মুক্ত হয়। আগামীকাল দুপুর 1টা থেকে 2টা নাগাদ ওরা আমাদের চট্টগ্রাম সদরঘাট জেটি দিয়ে আসবে। জাহানমণি 3 করে 23 জন নাবিক যাচ্ছে। এই 23 জন হ্যান্ড ওভার হয়ে ওই 23 জন আমাদের এখানে আসবে আগামীকাল দুপুর 1টা থেকে 2টা। সরকারি জমি দখল এবং চাঁদাবাজির অভিযোগ উঠেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 47 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোতালেব মিয়ার বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে দেখা যায় আবদুল্লাপুর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে মাছের আড়ত করেছেন কাউন্সিলর। সেখান থেকে সমিতির নামে চাঁদা আদায় করা হয় মাসে 30 থেকে 40 লাখ টাকা। ফুটপাতের প্রতিটি দোকান থেকে প্রতিদিন কাউন্সিলরের নামে চাঁদা আদায় করা হয় কয়েক লাখ টাকা। বিদ্যুৎ চালিত অবৈধ অটোরিকশা চালানোর লাইসেন্স দিয়েও লাখ লাখ টাকার কারবার করছেন কাউন্সিলর মোতালেব। বিস্তারিত তুলে ধরছেন সাইদুর রহমান আবির। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 47 নং ওয়ার্ড কাউন্সিলর মোতালেব মিয়া এলাকার মানুষের সেবা করার শপথ নিয়ে কাউন্সিলর হয়ে এখন যেন এলাকার মালিক বনে গেছেন তিনি। সরকারি জমি দখল করা এবং ফুটপাতে চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 47 নং ওয়ার্ড আবদুল্লাপুর এলাকা পানি উন্নয়ন বোর্ডের এই জমিতে দেখা যায় 3 শতাধিকেরও বেশি দোকান নিয়ে গড়ে উঠেছে মাছের আড়ত, যা চলছে একটি সমিতির নামে। যেই সমিতির সভাপতি কাউন্সিলর মোতালেব বাজার ঘুরে দেখতে গিয়ে চোখে পড়ে চাঁদা আদায়ের দৃশ্য। কিসের টাকা তুলছেন তিনি? টাকা তুলে এটাই সুলতান সমস্যা পানি উন্নয়ন বোর্ডের জায়গা অনুসন্ধানে এই বাজারে দেখা যায় কিছু স্লিপ যেখানে স্বাক্ষর কাউন্সিলর মোতালেবের। সরকারি জমি দখল করে গড়ে ওঠা এই মাছের আড়ত চালাচ্ছেন কাউন্সিলর মোতালেব। এই বাজার থেকে চাঁদা আদায় করছেন 30 থেকে 40 লাখ টাকা প্রতি মাসে। আমাদের এখানে হচ্ছে 350 টাকা পাওয়া হয়। টাকাটা এখানে ওই যে মার্কেটের ম্যানেজার আছে একজন, 430 টাকা প্রতিদিন, আর মাসে 8000 টাকা। সেখানে সভাপতি কাউন্সিলর 230-35টা অরিজিনাল ভাবে দোকান আছে। ধরেন না ঘরে 250 টাকা করে,
মোতালিব কাউন্সিলর এই মার্কেটের এই সমবায় সমিতির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। এই এলাকায় রয়েছে চুলের অসংখ্য কারখানা। অভিযোগ আছে এখান থেকে প্রতি মাসে চাঁদা আদায় করেন কাউন্সিলর মোতালেব। এছাড়া ফুটপাত, অটোরিকশা সহ প্রতিটি ক্ষেত্রেই চাঁদাবাজির অভিযোগ রয়েছে এই কাউন্সিলর মোতালেবের বিরুদ্ধে। এ বিষয়ে সাক্ষাৎকার পাওয়া যায়নি কাউন্সিলর মোতালেবের। এরকম কিছু অসাধু জনপ্রতিনিধি ম্লান করে দিচ্ছে সরকারের সফল উদ্যোগগুলোকে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। রাজধানী যানজট নিরসনে এবার চালু হলো আন্তজেলা বাসের গেট লক সিস্টেম। যেসব বাস গেট লক সিস্টেম না মেনে যত্রতত্র যাত্রী তুলবে তাদের বিরুদ্ধে মামলা দেবে ট্রাফিক পুলিশ। ফলে যাত্রীদের নির্দিষ্ট পথের যাত্রার সময় বাঁচবে এবং ভ্রমণ হবে নিরবিচ্ছিন্ন ও আনন্দদায়ক। আরও জানাচ্ছেন নুসরাত শারমিন। সড়কে দুর্ঘটনা এবং দুর্ভোগ কমিয়ে আনতে নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছে প্রশাসন, যার ধারাবাহিকতায় এবার মহাখালী থেকে বনানী পর্যন্ত আন্তজেলার সকল বাসগুলোতে দেয়া হয়েছে গেট লক সার্ভিস। এই কর্মসূচি বাস্তবায়িত হলে জ্যাম কমার পাশাপাশি বাঁচবে মূল্যবান সময়, আর তাতেই খুশি যাত্রীরা। গেট লক সার্ভিস হলে আমরা অনেক খুশি। অনেক জায়গায় খাড়া হয়ে থাকে তারা যাত্রীর জন্য, সেই জন্য তো আমাদের গেট লক গাড়ি ভালোভাবে এটা কার্যকর হয় তাহলে আমরা অবশ্যই এটাতে সাধুবাদ জানাই। আমরা এটা আলহামদুলিল্লাহ অনেক খুশি আমরা। এটা আমাদের জ্যাম কমবে, যাতায়াতের ভাড়া সুবিধা হবে। গেট লক সার্ভিস হলে আমাদের জন্য অনেক ভালো হবে, মানে ভোগান্তি থেকে অনেক রেহাই পাবো আমরা। গতকালই সার্ভিস শুরু হওয়ার পর নিয়ম না মানার অপরাধে 23টি বাসকে জরিমানা করা হয়েছে, আর তা দেখে আজ থেকে সকলেই সুশৃঙ্খলভাবে মেনে চলছে গেট লক সিস্টেম। প্রথম অবস্থায় একটু সমস্যা হবো, 2-7 দিন 15 দিন পরে ঠিক হয়ে যাবে। সবাই মানতেছে, আমরা মানতেছি, গেট লাগাই দিব। আমার টাইম শেষ, টাইমের গাড়ি 10 মিনিট পাবো গাড়ি, আমার টাইম শেষ হয়ে যাবো, গেট লাগাই দিব। মামলা দিছে যে জায়গা মালিক সমিতি নিষেধ দিচ্ছে, হ্যাঁ কেন উড়াইলো যাত্রী গেট করলে? রাস্তায় অনেক সময় দেখা যায় যে গাড়িগুলো এমনভাবে থামায় যে প্যাসেঞ্জার উঠার আগেই অনেক সময় টান দেওয়ার চেষ্টা করে বা তাড়াহুড়া করে, পুলিশের কারণে হোক, সার্জেনের কারণে হোক, অনেক ঝামেলার কারণে হোক, সেটা হয়তো বা হবে না। গেটলক সার্ভিস বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে আছে এবং ভবিষ্যতেও তা থাকবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। আমাদের নির্দেশনা হচ্ছে যে টার্মিনাল থেকে যে আন্তজেলা বাসগুলো বের হয়ে যাচ্ছে তারা কাকুলি পর্যন্ত কোথাও যত্রতত্র যাত্রী ওঠানামা করাবে না। তো এই নীতিমালা বাস্তবায়নের জন্য আমরা গতকাল 23টি পরিবহনে মামলা দিয়েছি এবং আজকেও এই ধারাবাহিকতা চলমান আছে। তবে একটা ব্যাপার লক্ষণীয় যে একটি দীর্ঘদিনের অভ্যাস, সেটা পরিবর্তন আসলে একদিনে সম্ভব না। এর একটি সময় দিতে হয়, মানুষকে সচেতন করতে হয়, নিয়মের ভেতরে আনতে হয়, এজন্য কিছুটা সময়ের প্রয়োজন। গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে মহাখালী টার্মিনাল থেকে আন্তজেলার সকল বাসে গেটলক সার্ভিস, যেটি কার্যকর হবে মহাখালী থেকে বনানী পর্যন্ত। আর এতে খুশি যাত্রী থেকে শুরু করে সকলে। প্রশাসন বলছে এই সার্ভিস যেমন কমিয়ে আনবে যানজট, ঠিক অন্যদিকে বাঁচবে জনসাধারণের মূল্যবান সময়। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। এনবিআর কাস্টমসে হয়রানির বিষয়টি মন্ত্রিসভায় তোলা হবে বলে জানিয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। সচিবালয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএম এর প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে কথা বলেন তিনি। মন্ত্রী জানান, এরই মধ্যে বিভিন্ন জায়গা থেকে এনবিআর ও কাস্টমসের হয়রানির বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, সমস্যা যখন চিহ্নিত হয়েছে তা সমাধান হতে বাধ্য। গতকালকে কোরিয়ার মাননীয় রাষ্ট্রদূত এসেছিলেন, তিনিও কিন্তু এনবিআর সম্পর্কে এবং কাস্টমসের হয়রানি নিয়ে কথা বলেছেন। তা আমি সর্বসাকুল্যেই আমি বলবো যে এনবিআর এবং কাস্টমসের যে সমস্যাগুলি রয়েছে এটি একটি বড় সমস্যা। আমি সামনের মন্ত্রিসভার বৈঠকেই আমি বিষয়গুলি আলোচনা করব। আগামী 5 বছরের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 মহাকাশে উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। রাজধানীর একটি ক্লাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের বর্ষপূর্তির অনুষ্ঠানে তিনি কথা জানান। আরও তথ্য জাহিদ আহমেদ বাবুর। মহাকাশে বাঙালি জাতির প্রথম সফলতা আসে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে।
2018 সালের 12 মে যুক্তরাষ্ট্রের মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। বাঙালি জাতির কাছে যা ছিল এক বিস্ময়কর অর্জন। 57তম দেশ হিসাবে গোটা বিশ্বে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণে গৌরব অর্জন করে। প্রতিষ্ঠা 6 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন দেশের মিডিয়া ব্যক্তিত্বের পাশাপাশি টেলিভিশন সম্প্রচার সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে ভার্চুয়ালে সংযুক্ত হয়ে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ কথা বলেন বঙ্গবন্ধু স্যাটেলাইটের ভবিষ্যৎ প্রসঙ্গে। আমরা এই সেবা অফার করতে পারি এবং সেই সেবা নেওয়ার জন্য তাদেরকে যদি উদ্বুদ্ধ করে তাহলে বঙ্গবন্ধু স্যাটেলাইট আরো বেশি সেবা দিতে পারবে, বেশ উপকৃত হবে। 26টি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে। আমি আশা করি যে পর্যায়ক্রমে অন্যান্য বিদেশি চ্যানেলসমূহ দেশের আইন অনুযায়ী বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এ যুক্ত হবে। স্যাটেলাইট উৎক্ষেপণের নানা যাত্রায় নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান ডক্টর শাহজাহান মাহমুদ। মহাকাশ প্রযুক্তি কিংবা স্যাটেলাইট প্রযুক্তি এটা কিন্তু এখনো অত বেশি জনগণের ভিতরে কিংবা পরবর্তী প্রজন্মের কাছে আমাদের পৌঁছাতে পারিনি। মহাকাশ দিন বলেন কিংবা স্যাটেলাইট দিন বলেন কিংবা যে কোনো এই ধরনের একটা নাম দিয়ে যদি একটা দিন ডেজিগনেট করা যায় তাহলে বছরে ওই দিনটা আসলে পরে গোটা দেশে ওই প্রযুক্তিকে অর্থাৎ মহাকাশ প্রযুক্তিকে কেন্দ্র করে একটা বিভিন্ন ধরনের কার্যক্রম বিভিন্ন জায়গায় হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণের বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। বঙ্গবন্ধু 2 স্যাটেলাইট ইনশাআল্লাহ আমরা উৎক্ষেপণ করতে পারবো। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের সকল ধরনের সংবাদ, যোগাযোগ, বিনোদন সব মাধ্যমগুলোকে আমরা ডিজিটাইজ করার মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করতে চাই এবং পাশাপাশি আমাদের রাজস্ব আহরণ বৃদ্ধি করতে চাই। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। খাল দূষণ রোধ ও ড্রেনেজ ব্যবস্থাকে ইশতেহার অনুযায়ী বাস্তবায়ন করতে না পারাকে গত 4 বছরে নিজের বড় ব্যর্থতা বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র। তবে বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন ও ঢাকাকে স্মার্ট সিটি নির্মাণে অনেকটা সফল বলে দাবি করেছেন আতিকুল ইসলাম। জাহিদ আহমেদ বাবুর আরও একটি প্রতিবেদন। মেয়র হিসাবে দায়িত্ব গ্রহণের 4 বছর পূর্তি উপলক্ষে নগর ভবনে গণমাধ্যমের মুখোমুখি ঢাকা উত্তরের মেয়র। বিগত দিনের সফলতা নগরবাসীকে উৎসর্গ করে মেয়র আতিকুল ইসলাম জানান, ঢাকাকে একটি সুস্থ নগরী গড়ে তুলতে তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন। বিগত 4 বছরে যতগুলো সফলতা রয়েছে তার সকল কৃতিত্ব নগরবাসী। তাই আজকে ভালো মন্দ কাজের বিচারভার প্রিয় নগরবাসীর হাতেই তুলে দিলাম। গত 4 বছরে কিছু প্রকল্পের অগ্রগতি না হওয়ায় নিজের ব্যর্থতা মেনে নিয়ে কাউকে খাল দখল করতে না দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। যেগুলো আমি করেছি আমি আপনাকে বলছি, যেগুলো আমি করতে পারি নাই ওগুলোও বলছি। যেমন খালের ভিতরে আমি যেটা বারবার বলছি যে কলা গাছ থেরাপি, আমি এখনো মনে শান্তি হচ্ছে না যখন পর্যন্ত প্রত্যেকটা বাড়িতে যদি কলা গাছ ঢোকাতে পারতাম তখন আমার মনে শান্তি হতো। আমার ব্যর্থতা এখানে, আমার ব্যর্থতা। কারণ কিভাবে বাড়িধারার এবং গুলশানের লোকরা কিভাবে তারা খালের মধ্যে ডাইরেক্ট কালো বর্জ্য তারা দিয়ে দিচ্ছে, এটি অত্যন্ত কষ্ট লাগে নিজের কাছে, আমার কাছে। নতুন বছরে এডিস নিয়ন্ত্রণ, খাল পুনরুদ্ধার, কারণবাজার স্থানান্তর সহ নতুন 18টি ওয়ার্ড উন্নয়ন কাজ বাস্তবায়ন করাই প্রধান চ্যালেঞ্জ বলেও জানান তিনি। 18টি ওয়ার্ডকে ফোকাস করতে চাই। অবশ্যই এডিস মশা যেটা আছে এটি কন্টিনিউশন থাকবে। আর খালকে পুনরুদ্ধার খালের ব্যাপারে জিরো টলারেন্স। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগ সরকারের মেয়াদে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। রাজধানীর শ্যামলীতে অ্যালায়েন্স হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা জানান। চিকিৎসা সেবা মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে বর্তমান সরকার বেসরকারি খাতকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে বলেও জানান তিনি। চিকিৎসা সেবার নামে কোনো প্রতিষ্ঠান মানুষের সাথে প্রতারণা করলে তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নানক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। চিকিৎসা ব্যবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর চিকিৎসা ব্যবস্থায় এক আমূল পরিবর্তন হয়েছে, এক বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। আজকে
আমি বলতে পারি যে আজকে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় গিয়ে পৌঁছেছে। প্রবাসের খবর। মালয়েশিয়ায় বন্য হাতির আক্রমণে নওশের আলী নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। প্রতিনিধি আশরাফুল মামুন জানিয়েছেন, রোববার স্থানীয় সময় বিকেল 5টার দিকে দেশটির কেলান্তান রাজ্যের গোড়া মুসাইয়ের পোস্ট ব্লাউইংয়ের কাম্পুং ওমের একটি খামারে এই ঘটনা ঘটে। তবে নিহত বাংলাদেশের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। গোয়া মুসাং জেলার পুলিশ প্রধান সুপারিনটেন্ডেন্ট সিক চুনফু এক বিবৃতিতে জানিয়েছেন, নওশের যে খামারে কাজ করতেন সেখান থেকে সহকর্মী সহ বাসায় ফেরার পথে পাহাড় থেকে নেমে আসা একটি হাতিকে দেখতে পান তারা। এই সময় একটি বন্য হাতি দৌড়ে তাদের আক্রমণ করে। পুলিশ জানায়, সঙ্গে থাকা সহকর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও নওশের বন্য হাতির আক্রমণে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলে মারা যান। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে ওই পুলিশ কর্মকর্তা। বাংলাদেশে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের বেশিরভাগ বাণিজ্যিক ভবনে নেই পর্যাপ্ত অগ্নি প্রতিরোধ ও নির্বাপন ব্যবস্থা। এসব ভবনে কোনো দুর্ঘটনা ঘটলে মৃত্যুই শেষ পরিণতি হয়ে দাঁড়ায় ভবনের বাসিন্দাদের। তাই অগ্নি ঝুঁকিমুক্ত নিরাপদ দেশ করতে অগ্নি নির্বাপন আইন সংস্কারের পাশাপাশি সড়কে ফায়ার হাইড্রেন্ট স্থাপনের দাবি জানিয়েছে কুয়েত প্রবাসীরা। প্রতিনিধি আলামী রানার পাঠানো তথ্য ভিডিও চিত্রে প্রতিবেদন ইলিয়াস কমলের। জীবন জীবিকা সহ নানা প্রয়োজনে বিপুল সংখ্যক বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন। দেশের কোনো অর্জনে যেমন প্রবাসীরা গর্ববোধ করেন, তেমনি দেশের যে কোনো দুর্ঘটনায় মর্মাহত হন তারা। দেশের যে কোনো দুর্ঘটনায় পরিবার নিয়ে থাকেন আতঙ্কের মধ্যে। এর মধ্যে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা সবচেয়ে বেশি আতঙ্কগ্রস্ত করছে প্রবাসীদের। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে বাণিজ্যিক ও আবাসিক ভবনে অগ্নি নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন প্রবাসীরা। আমরা যারা প্রবাসী আছি, আমরা এই জিনিসগুলো যখন নিউজে দেখি, আমরা অনেক বেশি মর্মাহত হই, অনেক বেশি কষ্ট পাই। বাংলাদেশে যতগুলো কমপ্লেক্স হচ্ছে বর্তমানে, সেই কমপ্লেক্সগুলোর মধ্যে বিশ্বমানের যে অগ্নি নির্বাপন যে ব্যবস্থাটা আছে, সেই ব্যবস্থাটা অতটা বিশ্বমানের না। প্রবাসী থেকে সবসময় আতঙ্কে থাকি, কারণ আমার বাসাবাড়ির পাশে যে শপিং কমপ্লেক্স কিংবা কমার্শিয়াল ভবন রয়েছে, সেখানে যখন আগুন লাগে তখন আমার ফ্যামিলি নিয়ে আমি সবসময় টেনশন করি। আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থায় বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত কার্যকর পদ্ধতির নাম ফায়ার হাইড্রেন্ট। রাস্তার ধারে স্থাপন করা এই পানির লাইন থেকে যে কোনো জরুরি প্রয়োজন মেটানো যায়। অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনায় গুরুত্বপূর্ণ স্থাপনা সহ রাজধানীর সবখানেই ফায়ার হাইড্রেন্ট স্থাপনের দাবি জানিয়েছে প্রবাসীরা। কুয়েতে আগুন নিবানোর জন্য যে ফাইবের ব্যবস্থাগুলো, এগুলো প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা পয়েন্টে আছে। মার্কেটে অথবা ঘরবাড়িতে যে মানুষগুলো থাকে, তারা চাইলে অল্প সময়ের ভিতরে আগুন নির্বাপন করতে পারে। যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়, তখন ফায়ার সার্ভিস আসতে আসতে আমাদের অনেক দুর্ঘটনা ঘটে যায়। সুতরাং আমরা চাচ্ছি আমাদের দেশেও এরকম উন্নত সুব্যবস্থা করা হোক। গ্যাস সিলিন্ডারগুলা কিভাবে রাখা হয়, তাদের সেফ জোনটা কতটুকু, যদি সেটা বাংলাদেশের যে সরকারি ভোক্তা আছে তারা যদি নিয়ন্ত্রণ করে সবসময় চেক দেয়, তাহলে কিন্তু অগ্নি দুর্ঘটনাটা একটু কমে আসছে। ফায়ার হাইড্রেন্ট স্থাপন সহ রাষ্ট্রীয় সংস্থাগুলোর জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হলে রাজধানীকে নিরাপদ নগরীতে পরিণত করা সম্ভব মনে করেন কুয়েত প্রবাসীরা। ইলিয়াস কমল, মাই টিভি। এই সাথে সংবাদের শেষ পর্যায়ে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো মনে করিয়ে দিতে চাই আরো একবার। 2 দিনের সফরে কাল ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড নো। সফর ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন। বিএনপি কর্মসূচি নামে নৈরাজ্য করলে মোকাবেলা করা হবে বললেন ওবায়দুল কাদের। বিভাজনের রাজনীতি পরিহার করার আহ্বান মির্জা ফখরুল। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হবার আগেই আসামিদের কন্টেন্ট সেলে রাখা যাবে না, অন্য বন্দীদের মতো সমান সুযোগ সুবিধা দিতে হাইকোর্টের নির্দেশ। হজ ভিসা প্রক্রিয়া সহজ ও নিবন্ধিত সবার ভিসা নিশ্চিতে সৌদি আরবের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ। সরকারি জমি দখল করে মাছের আড়ত বানিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন ঢাকা উত্তরের 47 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। চাঁদাবাজিতে অতিষ্ঠ স্থানীয়রা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠানটিতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বার্তার পক্ষ থেকে একটা বিদায় নিচ্ছি। মেহেদী হাসান খান। আল্লাহ হাফিজ।